নিখিলের দোকানে যাবি, যা যা লাগবে আমি মেসেজ করে দিয়েছি। যা, দ্রুত দ্রুত গিয়ে নিয়ে আয়। সময় কম, মাত্র 10 মিনিটস। রমিজ মাথা নাড়ে। জি ভাই। এরপরে সাফিন আর অয়নকে উদ্দেশ্য করে বললেন, এই বাঁধার চোদ্রে রশি দিয়ে শক্ত করে বাঁধ। ওর আজ ক্লাস চলবে, গুরুত্বপূর্ণ কঠিন ক্লাস। ছেলেটাকে টেনে হিঁচড়ে ক্লাবের চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে দেওয়া হলো। সামনের চেয়ারটিতে পায়ের উপর পা তুলে নাওয়াফ সিগারেট ফুঁকছে। অয়ন আর সাফিন মিলে ওই ছেলেটাকে ভেতরে উত্তম মাধ্যম দিচ্ছে। ছেলেটার করুণ সুরের আহাজারি ক্লাব ঘরের চার দেওয়ালের মধ্যে বীভৎসভাবে ভারী হয়ে ওঠে। এক প্রকার মুমূর্ষতম দশা। উনি বিরক্ত হন, চরম বিরক্ত। ক্ষণকালের মধ্যে ললাটের মধ্যিখানে স্বল্পখানি কুঁচকে নেন। ছেলেটার মুখের ওপর একটি লাথি ছুঁড়ে মারেন। চুপ যা শালা, আর একটা শব্দ মুখ দিয়ে বেরোলে সোজা ঠোঁট সেলাই করে দিব। কিছুক্ষণ পর রমিজ আসে। রমিজ আসতে নওয়াফ আদেশ দিল, যা আনতে বলেছি এনেছিস তো? জি ভাই। শাড়ি চুড়ি পরিয়ে ওর জায়গা মতন এই ইনজেকশনটি পুশ করে দিস। ওর জীবনের মতন ইফটিজিং করার শখ মিটে যাবে। আজকের পর থেকে তৃতীয় লিঙ্গের শ্রেণীর খাতায় ওর নামটা লিখে যোগ করে দিস। এরপরে তিনি ক্লাবঘর থেকে বেরিয়ে কাজিরহাট বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যান। কলেজে তখন দুটো ক্লাস শেষ। তৃতীয় ঘন্টায় ওদের ক্লাস নেই। আপাতত যুক্তিবিদ্যার সাবজেক্ট চলছে। সে 3তলা ফ্লোর থেকে 2তলা ফ্লোরে যাচ্ছিল। 3তলায় একাদশ শ্রেণীর ক্লাস আর 2তলায় দ্বাদশ শ্রেণীর ক্লাস হয়। নিচতলায় আবার লাইব্রেরি, 2তলায় এক কোণে লেডিস টয়লেট। সেই হিসাবে ওদের 2তলায় আসতে হয়। পাখি ওয়াশরুমে গিয়েছিল। আসার পথে গতিপন্থীর মধ্যে শুনতে পেল কিছু অশালীন বাক্য। ওই দেখ, মিঠার বাড়ির নটি যাচ্ছে। কিছুদিন আগে ওর সঙ্গে একটা ছেলেকে নিয়ে ধরাধরি হয়েছিল। শুনেছি ছেলেটা নাকি ওদের বাড়িতে কাজ করত, তার সঙ্গে আকাম কুকাম করছে। সকলে তো বলছে ওরা নাকি দেহ ব্যবসা করে। প্রতিটা একটা। সিমরানের কথা শুনে সিমরানের ক্লাসমেট লিপি কথার প্রসঙ্গে ঠোঁট উল্টে বলে, আমি তো এও শুনেছি তোর বর মানে নওয়াফ ভাইয়ের সঙ্গে ওই মেয়েটার গভীর সম্পর্ক ছিল। বুঝিস না, বড়লোক ছেলে পাইলে এরা নটে গিয়ে শুয়ে পড়ে। সবই হয়েছে লোভী, টাকার লোভী। ওরা যে ওকে ইঙ্গিত করে এসব অনৈতিক কূটনামিজনক কথা বলেছে সেটা পাখির কাছে বেশ করে পরিষ্কার। ভেবেছিল কালা লোকের মতন এড়িয়ে যাবে বিষয়টি, কিন্তু শেষাংশ বাক্যটি ঠিক পেটে হজম হলো না। রাগের তোপে পিত্তি জ্বলে উঠল। পায়ের তলি পর্যন্ত উষ্ণ হয়ে জ্বলে পড়ে উঠেছে। পিছু পা হয়ে হঠাৎ করে দ্বাদশ শ্রেণীর সায়েন্সের ক্লাসরুমে ঢুকে পড়ল। ছো মেরে সিমরানের চুলের মুঠিটা শক্ত করে ধরে ওরে টেনে হিঁচড়ে কলেজের মাঠে নিয়ে ছুঁড়ে মারল। হঠাৎ আক্রমণে সিমরান এক চোর ভরকে গেল। সদ্বিদ ফিরতেই পাখির হাত থেকে নিজেকে ছাড়াতে ধস্তাধস্তি করে। ফলাফল শূন্য। শত চেষ্টা করেও খ্যাপা নারীর হাত থেকে নিজেকে ছাড়াতে পারল না। ব্যথার আন্দোলন স্নায়ুতন্ত্রে পর্যন্ত ছড়িয়ে পড়ে। চুল টেনে ধরার ফলস্বরূপ সমস্ত মস্তিষ্কের নিউরন পর্যন্ত ব্যথা। পাখি ওকে টেনে মাঠের মধ্যে এনে ছুঁড়ে মারে। চক্ষু গরম করে তর্জনী আঙুল নাড়িয়ে বলে, কি বলছিলি জানি তখন, আবার বল। চক্ষু গরম করে তর্জনী আঙুল নাড়িয়ে শাসালো। সপ্তদশী রমণ রণমূর্তির মতন আচার নিঃস্ব দেখে সিমরানের অন্তঃস্থলে কিঞ্চিৎকর ভয় ভয় জাগল। পরপর শুকনো ঢোক গিলে লালা দিয়ে গলদেশ ভেজায়। তবে অভ্যন্তরের ভয়াতুরতা সে প্রকাশিতব্য করতে গেল না এবং সে দমে রইল না, বরঞ্চ গলার স্বর বড় করে গলা উঁচিয়ে বলে ওঠে, মিথ্যা কোনটা বললাম? প্রতিটারে প্রতিটা বলছি। পাখি ধাঁধা করে তেড়ে গেল। ক্ষিপ্ততার আধিক্যকরণে সিমরানের গালের ওপর গিয়ে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিল। ওর শক্ত চর খেয়ে ক্ষণকাল মুহূর্তের মধ্যে সিমরান তবদা দিয়ে হতভম্ব হয়ে রইল। গাল ধরে মুখ ফুলিয়ে কেঁদে উঠল। নাফ এই দিকেই আসছিল কলেজ পরিদর্শন করতে। অকস্মাৎ ওনার ঈগল নজর পড়ে পাখিদের ওপর গিয়ে। পাখিকে অমন হিংস্রতার সঙ্গে সিমরানকে মারতে দেখে সে দ্রুত ছুটে এলো। এই সুযোগে সিমরান দ্রুত উঠে গিয়ে ভয়ে ভয়ে নাওয়াপের পিছু গিয়ে লুকালো। এই দৃশ্যটুকু পর্যবেক্ষণ করে পাখির ভীষণ হাসি পেল, দমফাট হাসি। আজকাল আর ওর মধ্যে হিংসের আসে না। ভেতরটা যেন দাফন হয়ে গেছে। নিজেকে দমিয়ে রেখে তেড়ে গেল সিমরানের দিকে। না পাখিকে বাধা দিয়ে থামিয়ে দিল। দাঁড়া, ওকে মারছিস কেন? পাখি উত্তর দেয় না। প্রশংসা এড়িয়ে গিয়ে উল্টে সিমরানের উদ্দেশ্যে বলে, কি ভেবেছিস তোর বরের পেছনে গিয়ে লুকালে আজ আমার হাত থেকে বাঁচতে পারবি? হ্যাঁ, তাহলে সম্পূর্ণ ভুল। তুই অনেক সহ্য করেছি তোদের, আর নয়।
দেয়ালে এবার পিঠ থেকে গেছে। অসহ্যের সীমা অতিক্রম করেছে। এবার যা দিবি তার দ্বিগুণ তোদের ফিরিয়ে দিব। তবেই না হবে সমান সমান, কি বলিস? নাফের পাশ থেকে সিমরানকে টান দিতে নাফ পাখির হাতটা ছো মেরে ধরে ফেলল। জান প্লিজ থাম, কি হয়েছে আমায় বল, আমি দেখছি ব্যাপারটা, তবু শান্ত হ। পাখি ওনার হাত থেকে নিজের হাত ঝাড়ি মেরে ছুটে নিল। ওড়না দিয়ে হাতটা এমনভাবে মুছলো যেন হাতে নোংরা আবর্জনা লেগেছে। নাফ এসবে অবশ্য নব্য করে আশ্চর্য হয় না। আজকাল এসব অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তিনি নিজের শুকনো ওষ্ঠাগত জিভ দিয়ে ঈষৎ ভিজিয়ে নেন। এদিক ওদিক তাকিয়ে লম্বা লম্বা কখানেক ফুসফুস করে তপ্ত দম টানেন। এরপরে বেশ কোমল প্রাণ গুরুগম্ভীর কণ্ঠনালীতে শুধান। দেখ পাখি, তোদের মধ্যে কি হয়েছে আমি জানি না। এছাড়া ওকে তুই কারণ ছাড়া আঘাত করছিস না তাও বুঝতে পারছি, তবু বলছি কি কারণে মারছিস বলে দিলে ক্লিয়ার হতো। জিজ্ঞেস করুন আপনার নাদান বউকে। ক্ষণকাল মৌন থেকে পরক্ষণে তিনি ওষ্ঠাগত দন্তের তলদেশে পিষে নেন। বেশ শীতল ও নমনীয়তার বদনে ওনার কাঠিন্য কণ্ঠ ফুরে বেরোয়। ও আমার কেউ না। পাখি কোমর ধরে ক্ষণকাল গা দুলিয়ে হাসে। হাসতে হাসতে ও ছোট দেহটাও দুলে ওঠে। বিশ্বাস করুন, আমার লাইফে শোনা এটা সেরা জোকস ছিল। নাফ হতাশ হয়, চরম হতাশার তপ্ত শ্বাস বুক চিরে বেরোয়। ততক্ষণে প্রিন্সিপাল আর এক সহকর্মী শিক্ষক মাঠের মধ্যপ্রান্তে নেমে এসেছে। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে মৌমাছির ন্যায় কিছু সংখ্যক ছাত্রছাত্রীদেরও দেখা যায়। সহকারী শিক্ষক ওদের ধমকিয়ে ক্লাসরুমে পাঠান। প্রিন্সিপাল প্রথমে চটে গেলে নাফকে দেখে তিনি কিছুটা কোমল প্রাণ হন। আগত ক্রোধটুকু গলদেশে দিয়ে গিলে নামিয়ে নেন। এতক্ষণ একটু শক্ত ছিলেন। যে মন্ত্রীর ঘাড়তারা বেপরোয়া পুত্রকে দেখলেন অমনি চুপসে গেলেন। মিনিট তিনেক পূর্বে একজন ছাত্র এসে জানালো একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী দ্বাদশ শ্রেণীর সিনিয়র শিক্ষার্থীকে মারছে। তাই তিনি হন্তদন্ত হয়ে মাঠের মধ্যে ছুটে এসেছেন। ঘটনাস্থলে এসে দেখলেন নাফও এখানে উপস্থিত। এই জন্য তিনি কিঞ্চিত শান্ত ও শীতলতা দেখালেন। লম্বাটে শক্তপোক্ত লোকটা আবার একটু অহংকার দর্পে ভরপুর বেশি। বিশেষ করে নিজের শারীরিক শক্তি ক্ষমতা খরচ করে জাহির করেন বেশি। আর কিছু বদমেজাজির দুরন্ত সাহসিকপনার উদাহরণস্বরূপ এলাকায় স্বল্প গল্প রয়েছে, যা এখনও লোক সমকামে তাজা ও নব্য প্রায়শ। শেষে এই বয়সে হাঁটুর বয়সী ছেলের কাছে মারকে বেইজ্জতি হওয়ার চেয়ে মৌনতা শ্রেয়। প্রিন্সিপাল পাখির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এসব কি অনন্যা? কলেজে এসে মারামারি শুরু করে দেওয়া এটা কেমন ভদ্রতা? আমি তোমার আম্মাকে খবর দিচ্ছি। ফোন ঘেটে কাজল রেখাকে কল বসালেন প্রিন্সিপাল। নাফ চুপচাপ ঘটনা কতদূর গড়ায় দেখতে চেষ্টা করে। দুজন ছেলে তিনটে চেয়ার এনে বসতে দিলেন। দুজন সভাপতিও এলো। মোট 5 জন এসেছে বিচার সবাই। বিচারের কাঠগড়ায় পাখি আর সিমরান দাঁড়ানো। সভাপতি শামসুল আলম বলেন, তোমার নাম অনন্যা? পাখি ডান প্রান্তে মাথা কাত করে হ্যাবোদক জানালো, জি। ওকে মারছো কেন? সেটা ওর কাছে জিজ্ঞেস করুন। মেয়েটার আগত ক্রোধটুকু দেখে সভাপতি শামসুল আলম বিস্মিত হন। তবে আপাতত প্রতিবাদী সত্তাটি জাগিয়ে তুলতে গেলেন না। এই প্রজন্মের সন্তানটা কিছুটা এমনই, বুড়া কিছু মানে না, নিজেকে মনে করে স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সিমরানকে উদ্দেশ্য করে শুধালেন, সিমরান, তুমি এমন একজন স্বনামধন্য মন্ত্রীর পুত্রবধূ হয়ে কেন একজন সাধারণ মেয়ের সঙ্গে ঝামেলায় জড়াতে গেলে বলো? নাফ সভাপতি শামসুল আলমের কথা শুনে কথার পরিপ্রেক্ষিতে ঘোর প্রতিবাদ করে উঠে জবাব দিতে যাবে, তার আগেই পাখি ক্রোধের দাবানালে কেঁপে উঠল। কিঞ্চিৎকর ক্ষোভ ঝরা কণ্ঠ ফুঁড়ে বেরোলো, আমিও সাধারণ কেউ না। ও যদি মন্ত্রী পরিবারের পুত্রবধূ হয়ে থাকে, আমিও আমার পিতার রাজ্যের রাজকন্যা, রাজকুমারী। তাহলে সাধারণ কে? উপস্থিত সবাই ওর কথা শুনে স্বল্পকালীন সময়ের মধ্যে বাকরুদ্ধ হয়ে গেল। স্তব্ধতায় চোখে মুখে আশ্চর্যজনকতা ভাব ফুটে ওঠে। পাখির চোখে জলে চিকচিক করছে, গলাটা ভীষণ অবরুদ্ধ, চোখ ও বুকটা বড্ড জ্বলছে পুড়ছে। তবু সে আজ থামবে না। গরিব হয়েছে বলে কি সে কোনো মানুষ না? সেও মানুষ। শুধু মানুষ না, সে তার পিতার চোখের মণি ও রত্নভাণ্ডার এবং 7 রাজার ধন। সে হিসেবে সে তার পিতার কাছে সবচেয়ে দামি ছোট রাজকুমারী। সে ফের তেড়ে যায় সিমরানের দিকে। ওর চোখের দিকে কলম তাক করে শক্ত অভিব্যক্তিত্বে বলে ওঠে, বল, কি বলছিলি তখন? নইলে একদম চোখের মধ্যে কলম ঢুকিয়ে জনমের মতন অন্ধ বানিয়ে দিব। বর্তমানে আমার অন্তরে কিন্তু বিন্দুমাত্র দয়া মায়া নেই। এই কাজ করতে আমার হাত বিন্দুমাত্র কাঁপবে না। মাত্রাতিরিক্ত ক্রোধে পাখির শরীর হিসিয়ে কাঁপে। শক্ত তার চোয়াল, বৈনাস্বরে জলজল করে আক্ষি জোড়া। সিমরান ভয় পেয়ে বসলো, তবুও মুখ ফুটে সত্যিটা বলল না। উল্টে গাইগি করে বলল,
পাখি ওয়াশরুম থেকে বের হচ্ছিল। আমি শুধু জিজ্ঞেস করছি কোন সাবজেক্ট নিয়ে পড়ছো। তাতেই ব্যাস, ও আমার চুল ধরে টেনে হিঁচড়ে মাঠের মধ্যে ফেলে নিয়ে চড় থাপ্পড় মেরেছে। এই দেখুন, গালে এখনো ব্যথা আছে। ওর কথা শুনে পাখি আকাশ থেকে পড়ল। বিস্ফোরিত অন্তঃস্থলে ভাবে এরা কত বড় মিথ্যাবাদী। প্রিন্সিপাল পাখিকে উদ্দেশ্য করে বললেন, এটা কেমন আচরণ পাখি? তোমার মতো নাম করা একজন ভালো পারফরমেন্স করা স্টুডেন্ট থেকে এমন আচরণ আশা করিনি। ওনাদের কথার পরিপ্রেক্ষিতে পাখি ঘোর প্রতিবাদ করে বলে ওঠে, দুঃখিত স্যার, আমিও আপনাদের মতন স্বশিক্ষায় শিক্ষিত লোকেদের কাছ থেকে এমন আচরণ আশা করিনি। বাংলায় একটা প্রবাদ আছে, তেলা মাথায় তেল দেয়া মনুষ্য জাতির রোগ। এই রোগ যে আপনাদেরও আছে আগে জানা ছিল না। আমি ন্যায় বিচার আশা করেছি, আর যা করেছি তা পাইনি, তাই নিজেরটা নিজে আদায় করে নিচ্ছি। কথাটা বলে পাখি ছৌ মেরে সিমরানের ওপর ঝাঁপিয়ে পড়ল। ওর চুল খামচে ধরে টানতে লাগলো। গালে চরের পর চর বসিয়ে দিচ্ছে। দুজন স্যার মিলেও ওকে ছাড়াতে হিমশিম খাচ্ছে। আজ যেন পৈশাচিক কোনো এক অদৃশ্য শক্তি ভর করেছে ওর ওপর। কতদিনের জেদ রাখছিল, মেটাতে পারেনি। সুযোগে আজ তারই তেজ কমাচ্ছে, মেটাচ্ছে। এই ক্ষেত্রে নাফকে উদাসীন দেখা গেল। এক প্রকার গা ছাড়া ভাব যাকে বলে। এই যে সিমরানকে পাখি এত মারা মারছে, উনি কোনো প্রতিবাদই করছেন না। উল্টে লম্বা আলস্যমি দিয়ে চেয়ারে মাথা এলিয়ে দেন। ওনার উল্লেখ্য আচরণ দেখে উপস্থিত সবাই হতবাক, নির্বিকার। নাফ ওনাদের আরও অবাক করে দিয়ে পাখির উদ্দেশ্যে বলে উঠল, মার শালিরে, আরও মার। নিঃশ্বাসটা শুধু বাঁচিয়ে রেখে যত খুশি মারতে পারিস, আমি বাধা দিব না, গড প্রমিস। পাখির কানে সেসব ঢুকলে তো প্রিন্সিপাল শেষে সহ্য করতে না পেরে উঠে এসে সিমরানকে পাখির কাছ থেকে জোরপূর্বক ছাড়িয়ে নেয়। কিছুক্ষণ আগে মন্ত্রীকে খবর দেওয়া হয়েছিল তিনি আজ বাড়ি ছিলেন। গতকাল রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছেন। কিছুক্ষণ আগে খবর পেয়ে ছুটে আসেন। শুনেছে নাফ ও ঘটনাস্থলে আছে, তবে ছেলেটাকে এক পয়সাও বিশ্বাস নেই। ওর সামনে বসে সিমরানকে মেরে ফেলেও ফিরে তাকাবে না, তা বেশ করে জানা আছে। মন্ত্রীকে দেখে নিজের চেয়ার ছেড়ে প্রিন্সিপাল উঠে যান এবং মেজবান তালুকদারকে বসতে দেন। নাফের দিকে মেজবান তালুকদার এক পলক তাকিয়ে চেয়ার টেনে বসে পড়েন। মুখ চিবিয়ে চিবিয়ে গম্ভীর মুখে বলেন, ঘটনা কি প্রিন্সিপাল, এত জরুরি খবর দিলে? স্যার, আপনার পুত্রবধূকে আপনার ছেলের সামনে বসে এই মেয়েটা বেধর্মে পিটাচ্ছিল, অথচ আপনার ছেলে শান্ত, কোনো প্রতিবাদ করছে না। ছন্নছাড়া ভাব নিয়ে মেজবান তালুকদার প্রসঙ্গ এড়াতে বলেন, ওসব বাদ দিন, মারার কারণটা কি ছিল সেটা বলুন। সেটাই তো জানি না এখন পর্যন্ত। তাহলে আপনারা এখানে বসেছেন আমার বাল ছিঁড়তে? কথাটি অতি ক্ষিপ্ততার সঙ্গে নাফ চেঁচিয়ে বলে উঠল। সকলের দৃষ্টি ওনার দিকে থাকলেও প্রিন্সিপাল খানিকটা ভরকান। পর মুহূর্তে সিমরানকে কড়া করে শাসালো। সত্যিটা বলো মা। সত্যিটা বলবে কি? আমি বলছি। প্রিন্সিপাল পাখিকে ধমক ছুড়ল। তোমার কাছে শুনতে চেয়েছি, বেয়াদব মেয়ে কোথাকার। পায়ের ওপর পা তুলে বেশ আয়েসি ভঙ্গিমায় বসে ললাট মাঝে আঙুল ঘষে বেশ সাপুরের ভাষায় লম্বাটে পুরুষটি ধারালো সুচালো দৃষ্টিজোড়া প্রিন্সিপালের মুখের ওপর ফেলে তর্জনী আঙুল নাচিয়ে শাসালো। আওয়াজ নিচে, কোনো প্রকার শব্দ হবে না প্রিন্সিপাল, কোনো প্রকার না। গলার আওয়াজ নিচু রাখেন, আরেকবার উঁচুতে উঠলে সোজা রক টেনে ছিঁড়ে ফেলবো। ওনার শান্ত মুখশ্রী, চোখ ভর্তি উত্ত ক্রোধ, সমতুল্য হুমকিতে পরিবেশ ঘুমসান নীরব হয়ে যায়। অনেকে মনে করে বিভ্রমে ডুবে। আসলে ঘটনা কি, ওনাকে বউয়ের পক্ষ না নিয়ে বাইরের মেয়ের পক্ষ নিয়ে কথা বলতে দেখে কম বেশি অনেকের ভেতরে নানা গুঞ্জন রটে। বেশ করে অবাক হয়েছে, আর অবাক হওয়াটা অস্বাভাবিক, অন্যায় কিছু না। কেননা পাখি যে তার স্ত্রী এটা তো ওনারা জানেন না। তবে ওনাদের ভেতরে ভেতরে গভীর কানাঘুষো চলে। এ কেমন ছেলে, বউ রেখে অন্য মেয়ের প্রতি দুর্বলতা দেখায়? সুতনু পুরুষটির কঠিন হুঁশিয়ারি শুনে প্রিন্সিপাল ক্ষণকালের জন্য দমে গেলেন। নাফ নিজেই উঠে গেল। সিমরানের 2 ইঞ্চের সামনে গিয়ে একটি পৈশাচিক হাসি দিল। সকলে ওনার অদ্ভুত আচরণে ভরকে গেলেন। তাদের দ্বিতীয়বারের মতন ভরকে দিয়ে ওকে শাসালো। তুই কি চাস তোর নিঃশ্বাসটি আমি টেনে নেই? ভালোই ভালোই সব স্বীকার কর, এতে হয়তো বেঁচে যেতে পারিস। ওনার শক্ত আদল রক্তিম তীরের ন্যায় সুচালো ধারালো চোখজোড়া সিমরানের ভয় দ্বিগুণ বাড়িয়ে দিল। এখন যদি সত্যিটা সে স্বীকার না করে, তাহলে এর পরিমাণ নিজের ওপর পরবর্তীতে কতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে তা আন্দাজ করা যাচ্ছে। সে ওনার কথার প্রসঙ্গে আনমনে মাথা নাড়ে। নাফ লম্বাটে পা ফেলে নিজের জায়গায় গিয়ে ফের বসে পড়ে। পাখির জেদ লাগলো, রাগও লাগলো। ওনাদের দয়া নিয়ে সে চলবে বাজবে, এতই খারাপ সময় তার আসেনি। সে শক্ত আদলে সকলের দৃষ্টিসীমার বাইরে বেরিয়ে যাচ্ছিল। অকস্মাৎ মেজবান তালুকদারের নজর পড়ে ওর ওপর গিয়ে।
তিনি সংকীর্ণ অন্তর্করণে ভ্রু নাচিয়ে ভাবে, এ আবার কোথায় চলল? সিমরান সব স্বীকার করে নেয়। সে পাখিকে পতিতা বলেছিল, সেজন্য পাখি তার গায়ে হাত তুলেছে। পাখি আকস্মিক তৎক্ষণাৎ থেমে গেল, কিন্তু সিমরানের মুখের দিকে তাকিয়ে সহসার দৃষ্টি গেল মাঠের পূর্ব দিকে। সোনালি রৌদ্রে চিকচিক করা আলোকের মধ্যে দিয়ে প্রবেশ করছে তার গর্ভধারিণী। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে, তার শরীরে জোর বাড়ল। ঘটনার স্থান থেকে আর নড়ল না, পিছুপা হয়ে আগের স্থানটি দখল করে নিল। কাজল রেখা ঘটনাস্থলে উপস্থিত হতেই সিমরানের দিকে তার নজর পড়ে। আন্দাজ করে নেন কিছুটা। সিমরানের অতি নিকটে এগিয়ে গিয়ে ওর গালটায় স্নেহভরা হাত রাখেন। করুণ সুরে আফসোসের সুরে সান্ত্বনার বাণী শোনান। আহা, মেরে কি করেছে? ব্যথা করেছে বুঝি? কেন ওর পিছনে লাগতে যাও? জানো না পাগলা ষাঁড়কে খেপাতে নেই? আর পাখি, তোর ওপর আমি চরম বিরক্ত। মেরেছিস ভালো কথা, তাই বলে এভাবে মারবি? একটু ভালো করে যত্ন করে মারতে পারতিস, অন্তত ঠোঁট কিংবা নাক ফাটিয়ে দিতি, তবেই না 16 কলা পূর্ণ হতো। কাজল রেখার মুখ্য কথা শুনে সকলের মধ্যে এক প্রকার বিভ্রান্তিকর তীব্র টান টান অস্থিরতার চাপ সৃষ্টি হলো। চোখে মুখে একচোট বিস্মিতকরণ ভাবমূর্তি। প্রিন্সিপাল ভালো করে পূর্ণ আঁকিজোড়া মেলে দেখলেন মধ্যবয়সী এক মহিলাকে। শরীর দারোগাদের মতন শক্তপোক্ত দেখতে, গায়ে ধূসর রঙের সুতির একটি থ্রি-পিস, মাথায় ওড়না চাপানো। সেই ওড়না ফুঁড়ে লম্বা চুলের বেনিটা কোমরের সঙ্গে এসে ঝুলে পড়েছে। দেহের রং অতি ফর্সা। যুবতী বয়সে যে বেশ সুন্দরী ছিল তা দেখে বোঝা যায়। কাজল রেখার উক্ত বয়ান শুনে কলেজের প্রিন্সিপাল মাত্রাতিরিক্ত ক্ষেপে গেলেন। কর্কশতা নিয়ে কঠার প্রসঙ্গে জবাব তোলেন, এসব কি? আপনাকে ডেকে এনেছি মেয়েকে শাসন করবেন বলে, উল্টো মেয়েকে উস্কানিমূলক কথা বলে স্টুডেন্টদের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। কথায় আছে না, ইট মারলে পাটকেল খেতেই হবে। একটা মানুষ সব সময় এক যায় না স্যার। নীরব থাকা মানে সে প্রতিবাদ করতে পারে না ভাবাটা মূর্খতা। দেয়ালে পিঠ থেকে গেলে তখন মানুষ হিংস্র হয়ে ওঠে। আপনাদের কলেজে কি হয়েছে সেসব জানার প্রসঙ্গ আমি তুলব না। আমি কাজল রেখা এমন সন্তান তৈরি করিনি যে বিনা কারণে অন্যকে আঘাত করবে। আঘাত পেয়ে এসেছে, নীরবে চোখে জল খুইয়েছে, তবুও কাউকে আঘাত করেনি, এমন রেকর্ডও আছে। আজ যেহেতু সেই মেয়েটা পাল্টা আক্রমণ করেছে, পাল্টা জবাব দিয়েছে, প্রতিবাদ করেছে, নিশ্চয়ই এর পিছনে বড়সড় কারণ উল্লেখ আছে। বলুন সেই কারণটা কি? ওকে একটি গালি দেওয়া হয়েছিল, এর বেশি কিচ্ছু না। কাজল রেখা পাখির চোখের দিকে তাকান। মেয়ের চোখের মৌন ভাষা দেখে তিনি অনেক কিছুই বুঝে নেন। প্রিন্সিপাল ফের বলেন, দেখুন, যা হয়েছে হয়েছেই। সিমরান শুধু একটি গালি দিয়েছিল, তার বিনিময়ে আপনার মেয়ে সিমরানকে দস্যুদের মতো মেরে কি হাল করেছে। ওকে গালি দিয়েছে সেটা আমাদের বলতো, আমরা যা ব্যবস্থা নেওয়ার নিতাম। সেটা না করে সে সিমরানকে আঘাত করে কিভাবে? এমন বেয়াদব স্টুডেন্ট আমরা আমাদের কলেজে রাখছি না। টিসি নিয়ে মেয়েকে অন্য কলেজে ভর্তি করান। প্রিন্সিপালের উপরন্তু বাক্য শুনে প্রত্যুত্তরে কাজল রেখা শক্তবচনে শুধোই, যেই কলেজে আমার মেয়ে নিরাপদ নয়, তাকে হেনস্থার শিকার হতে হয়, অশ্লীল গালাগালির সম্মুখীন হতে হয়, সেই কলেজে আমি আমার মেয়েকে রাখবো না। আপনারা টিসি দেবেন কি? আমিই নিয়ে নিব। এর চেয়ে নাম করা কলেজে ভর্তি করাবো। এরপরে মেজবান তালুকদারের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দেন। আর এই যে মন্ত্রীমশাই। মেজবান তালুকদার অকস্মাৎ চমকে হকচকে ওঠেন। হতবিহ্বলতায় কিঞ্চিত করে ভরকালেও আসলে তিনি কাজল রেখার ভাবুকে এতটাই মগ্ন ছিলেন যে উপস্থিত ঘটনার কথা বেমানুম ভুলে বসলেন। মেজবান তালুকদার ভ্রু নাচিয়ে বলেন, বলো, শুনতে পাচ্ছি। 2 কদম পা মেজবান তালুকদারের দিকে অগ্রসর হয়ে চোখে চোখ রেখে বেশ কাঠিন্য ও শক্ত চোয়াল ধরে বেরোয়। আপনাদের কারো কারণে যদি দ্বিতীয়বার আমার পরিবারের কারো বিন্দুমাত্র হেনস্থার শিকার হতে হয়, তার ফল মোটেও ভালো হবে না। কথাটা মাথায় রাখবেন। এবার আর আমার কোনো পিছু টান নেই যে দ্বিতীয়বার দয়া দেখাবো। আর আপনার সারকে ধরে রাখবেন। আজকাল বেশ সাহসীপনা বড্ড বেড়ে গেছে। কথাটা বলে এরপরে পাখিকে উদ্দেশ্য করে বলেন, পাখি যা, ব্যাগ নিয়ে চলে আয়। ক্লাসরুমে ঢুকে ব্যাগ এনে পাখি ওর মায়ের সঙ্গে নাওয়াফের সামনে দিয়ে হেঁটে চলে যায়। ওনার দিকে এক পলক ফিরেও তাকালো না, যেন ওনাকে চেনেই না। কাজল রেখার মতন এমন সাহসী নারী তারা কখনো দেখেনি। যেমন তার তেজ, তেমনই শক্ত অঙ্গভঙ্গিমা। মন্ত্রীর মুখের ওপর শাসান্য নারী যে কোনো সাধারণ নারী হতে পারে না, সেটা সকলের কাছে জলের মতন পরিষ্কার। এমনই গুঞ্জন রটে কলেজের টিচারদের মধ্যে। তবে মানতে হবে নারীটির তীক্ষ্ণ ধূর্তমান। ওনারা যেতে না ফুটে দাঁড়ায়, লম্বা আলেশমি দিয়ে প্রিন্সিপালের মুখের ওপর শক্তভক্ত হুঁশিয়ারি জুড়ে দিল, আজ এই মুহূর্ত থেকে আপনাকে অধ্যাপক পদটি থেকে অব্যাহতি দেওয়া হলো।
রিজাইন লেটার শীঘ্রই কলেজে জমা দিয়ে যাবেন। এমন একটি করুণতম কথা শুনে প্রিন্সিপাল পরপর শুকনো ঢোক গিলেন। এলোমেলো হয়ে আসে তার দৃষ্টির চাহনি। আকতে মিনতি করে হাত জোড় করেন। বাবা, এই বয়সে চাকরি গেলে মেয়েদের নিয়ে পথে বসবো। পথে যেন বসতে না হয় সে ব্যবস্থা করেন। 1 ঘন্টার মধ্যে ফোন দিয়ে ক্ষমা চাইবেন কাজল রেখা আন্টি এবং তার মায়ের কাছে। এরপরে তিনি হেঁটে গিয়ে ঝড়ের গতিতে সিমরানকে দাঁড়ান্ত অবস্থা থেকে লাথি মেরে জমিনে ফেলে দেয়। মেয়েটা বালুর মধ্যে পড়ে গিয়ে গগনচুম্বী আর্তনাদ করে ওঠে। কেউ ভয়েও ওর ধারে কাছে ফেরে না। ফের রাগচটা দাপুটে লোকটা তেড়ে যান ওর সান্নিধ্যে। ওর চুলের মুঠি ধরে পুরো রাস্তাময় টেনে হিসে হাঁটতে থাকেন। সিমরান হৃদবিদারক আত্মচিৎকার করে হাজারবার করুণ সুরে আকুতি মিনতি করেছিল, কিন্তু পায়নি ওর নিষ্ঠুরতম অত্যাচার থেকে মুক্তি। আর না তিনি বিন্দুমাত্র মায়া দেখিয়েছেন, শোনেননি ওর কথন। এলাকা শুদ্ধ সকল লোক চেয়ে চেয়ে কেবল বাংলা মুভির শুটিং দৃশ্য দেখেছিল যেন। কেউ ওনার বিরুদ্ধচারণ করে আহ্লাদ দেখাতে যায়নি। জানা আছে সকলের ওনার এমন নৃশংস হিংস্র নিষ্ঠুরতম আচারনিষ্ঠ কর্মকাণ্ডের কথা। বাধা দিলে তার পরিণাম কতটা ভয়াবহতা, কতটা প্রখর হতে পারে তা বলা দুঃসাধ্যকর প্রায়শ। তাই ভয়ে কেউ প্রতিবাদ করতে গেল না, মুখে কুলো পেটে রইল। সেই কলেজ থেকে বাড়ি পর্যন্ত রাস্তার ধুলো ময়লার মধ্যে টেনে হিসড়ে এনেছেন ওকে। তালুকদার বাড়িতে ঢুকে এক প্রকার ড্রয়িং রুমে ছুড়ে মারেন। মেজবান তালুকদার গাড়ি নিয়ে নাওয়াফের আগেই বাড়ি পৌঁছেছেন। তার সামনে তিনি পায়ের ওপর পা তুলে বসে পড়েন। পকেট হাতিয়ে সিগারেটের প্যাকেট বের করে লাইটার দিয়ে একটি ধরিয়ে নেন। এরপরে সিগারেটের 2 টান বসিয়ে দিয়ে সিমরানের মুখের ওপর থুতু ছুঁড়ে মারেন। এই নটিরে আজকে রাতের মধ্যে ঢাকা পাঠাবেন। ও যদি ফের আমার চোখের সামনে পড়ে জ্যান্ত পুঁতে ফেলবো, শুধু এতটুকু বললাম। এরপরে তিনি ধাঁধা করে দপাদপ পা ফেলে তালুকদার বাড়ির আঙিনা থেকে বেরিয়ে যান। দিনটি ছিল শনিবার। সন্ধ্যারাত্রি থেকে নভের মন খারাপ। থেমে থেমে হিমপ্রবাহ মরুদ বহে। ঝিরঝিরে বৃষ্টিতে আকাশের তারকাগুলি মেঘের আড়ালে ঘাপটি মেরেছে। সবটা যেন তমিস্র গিলে নিয়ে গ্রাস করেছে। থেমে থেমে গগনচুম্বী গর্জন তুলে বজ্রপাত পড়ে। মিনিট 10 পর মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। তখন রাত 12টা নাগাদ হবে হয়তো। অমন বাদলা দিনে বৃষ্টির মাথায় নিয়ে মিথ্যাবাড়ির চৌখাটে জম পড়া গেট খুলে নিয়ে ভেতরে প্রবেশ করে লম্বা আকৃতির একটি মানব প্রতিমূর্তি। লম্বা চেয়ারের প্রতিবিম্ব বিজলি আলোক আধারের মধ্যে স্পষ্ট, যদিও বিজলির ঈষৎ আলোক ঝলকের এর মধ্যে অস্পষ্ট এক ঝিলিক প্রতিবিম্বটি দেখা গেলেও পরবর্তীতে ঘোর তিমিরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। তিমির চিরে ধীরে ধীরে শতদ্বারের কাছে সে প্রতিবিম্বটি চরণদ্বয় নির্বিকারে থেমে পড়ে। শক্তভক্ত হাতে দরজায় 2-4টা থাপ্পড় বসায়। অমন বাদলা দিনে দ্বারের ওপর এমন নাগালার করাঘাত শুরু হলে নিশ্চয়ই যে কারোরই চট করে ভয় পাওয়ার মতন অবস্থা হতে পারে। কাজল রেখার সামনের ঘরে ছিলেন। পাখি দোতলায় থাকে। মেয়েটা একেবারে দোতলায় থাকার পরিকল্পনা করছে যেন। নিচে খুব কম দেখা যায়, প্রয়োজন ব্যতীত নামে না। কাজল রেখার ঘুম ভাঙে দরজার করাঘাতের শব্দে। তিনি উদ্বিগ্ন চিত্তে তড়িৎ গতিতে চট করে উঠে বসেন। কৌতূহলবশত জানলা দিয়ে উঁকি দিয়ে দেখেন পুরুষ আকৃতির একটি লম্বাকৃত ছায়া দ্বারের প্রান্তে মুষলধারে বর্ষণে ভিজে চলেছে। উনি দরজা খোলেন। দরজার থেকে কিঞ্চিত দূরত্ব নিয়ে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে লম্বাটে সুতনি পুরুষটি। তার দেহ জুড়ে বৃষ্টির বৃহতাকার ফোঁটাগুলি গড়িয়ে গড়িয়ে পড়ে। কাজল রেখা ভ্রু কুঁচকে নেন। তুমি আজও চুমু খেতে এসেছো নাকি? কাজল রেখার কথা শুনে তিনি নিচু দৃষ্টিপলকেই হেসে ফেলেন। নৈশব্দ তার হাসির কলরব। সহসা তীক্ষ্ণ দৃষ্টিজোড়া তুলে সরাসরি কাজল রেখার দিকে তাকান। রক্তাক্ত দৃষ্টিজোড়া দেখে কাজল রেখা চরম অবাক হন। মেয়াদুদ্দিনও গাঁজা সেবন করে এসেছো নাকি? নিম্নষ্ট চেপে ফের একগাল হাসলেন উনি। কাজল রেখার ললাটের মধ্যেখানে ঈষৎ উদ্বেগ চিত্তে কুচকানো ভাঁজ পড়ে। দুনিয়ায় এত এত নেশা, তবু আপনার মেন নেশার কাছে ওসব অতি সামান্য ও তুচ্ছ এবং পাংশুটে মনে হয়, বুঝলেন? আমার আবার দুনিয়ার কোনো নেশাই আজকাল ধরে না, শরীরে কাজ করে না। কিন্তু আপনার মেয়েকে এক পলক পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে গভীর চোখে দেখলেই মন্দ পুরুষ হয়ে যায়, মাথা চারা দিয়ে নেশা ধরে ওঠে। যাই হোক, আজকে রাতটা একটু থাকতে দেন, ভোরে বেরিয়ে যাব। কাজল রেখা ভ্রু নাচিয়ে অতি তুচ্ছতার সঙ্গে ব্যঙ্গচিত্তে শুধালেন। কোন বিশ্বাসে শেষে আমার মেয়েটাকে নিয়ে কিডন্যাপ করে পালাও? হ্যাঁ, সেই ধান্দায় আছো নাকি? তাহলে ওসব ফাও চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এতদিন জানতাম বউটা আমার শুধু ঘাড়তেরা, শালার এখন দেখছি শাশুড়িটা সবচেয়ে বড় বেশি ঘাড়তেরা। সব বদভ্যাসগুলি আপনার থেকে পেয়েছে ওই। নিজের কাছে তো 1 বছরের মতন ছিলে, চেঞ্জ তো কিছুই করতে পারলে না।
মানুষ পিটিয়ে মানুষ বানানো যায়, কিন্তু পাগল পিটিয়ে মানুষ বানানো যায় না। আপনার মেয়ে তো আতপাগল, ওইটার মেয়াদ শেষ, এখন আর মানুষ বানানো যাবে না। পাগল তো তোমরা সবাই মিলেই বানিয়েছো, আগে তো ভালোই ছিল। না ফোঁস করে শ্বাস প্রশ্বাস ফেলে। গুরুগম্ভীর কণ্ঠনালী ছেড়ে শীতল গলদেশতে বেশ কয়েকটি হৃদয় বিদারক বাক্য ছোড়েন। কাজল রেখা আন্টি জানেন, গত 2 রাত আমি ঘুমাতে পারিনি, একটা ফোঁটাও না। বিশ্বাস করুন, এসেছি ওর মুখটা একটু দেখবো বলে, এরপরে ঘুমাতে যাব। প্লিজ একটু দেখতে দেন ওকে। রাস্তাঘাটে দেখলে তাতে পেট ভরে না? না, তাতে মন ভরে না। ও এখন ঘুমাচ্ছে। আপনি একটু দরজা থেকে সরুন না। কেন, ঘরে ঢুকে ডাকাতি চালাবে নাকি? করলে করলাম, শ্বশুর বাড়ি তো নাকি, 7 খুন মাফ। তোমার ক্লান্ত লাগে না নওয়াজ? আমি ক্লান্ত হলে আপনার মেয়েকে জ্বালাবে কে? এতেও তুমিও পূর্বে জানো, ও আর সেই আগের পাখিটা নেই। ওর ভেতরে বহুত ব্যবধান সৃষ্টি হয়েছে। ওর বুকে এখন চিতার আগুন জ্বলছে, তার তুমি পুড়ে নিঃশেষ হয়ে যাবে। এমনিতেই তো পড়ছি, ওর চিতার আগুনে না হয় আর একটু বেশি করে পড়লাম, জ্বললাম, তাতে ক্ষতিটা কি দেখছি না তো। খানিকটা মৌন থেকে তিনি খ্যাক খ্যাক করে গলা পরিষ্কার করে নিয়ে ফের শুধান। এই যে দেখছেন আমার ঠোঁট জোড়া ভীষণ আকারে নিষ্ঠুর ভাবে বড্ড ফেটে গেছে, এর সঙ্গে রুক্ষ শুষ্কতাও যোগ হয়েছে। ওকে চুমু খেতে না পেরে অধর জুড়ে পুষ্টির দুর্ভিক্ষতা দেখা দিয়েছে। পুষ্টিহীনতায় ভুগছি আমি, এটা কি ঠিক বলুন? ঘরে গিয়ে ওকে একটু জরুরি করে ডেকে পাঠিয়ে দিন, বলবেন ওর বর ওকে ডেকেছে। মস্করা করো, ঠাট্টা করছো? সবাই বিয়ানদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে, আমি না হয় আপনার সঙ্গে একটু করলাম, তাতে সমস্যাটা কি? কাজল রেখার রাগে পিত্তি চড়ে যায়। যেমন বাপ তেমন তার নির্লজ্জ ছেলে। আগে ওর বাপ জ্বালিয়ে মারছে, আর এখন এই ছেলেটা প্রতিনিয়ত জ্বালিয়ে যাচ্ছে। এদের যে মিনিমাম লজ্জাটুকু নেই তা বোঝা শেষ। তিনি রকচটা মুখটা নিয়ে এক পলক নওয়াফের রসিকতা ভরা মুখটা দেখে হনহনিয়ে ঘরের দিকে পা বাড়াচ্ছিলেন। তখন ফের সুঠাম বলিষ্ঠ দেহের লোকটা হতে নির্লজ্জ মার্কা বাক্য ভেসে আসে। এই যে শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, হেমন্ত সব চলে যাচ্ছে, আমাকে দিনের পর দিন বউহীনা কাটাতে হচ্ছে। বউয়ের আদর সোহাগ থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হচ্ছে। এর কারণে যদি আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে ভুগি, তখন এর দায়ভার কে নেবে শুনি? আপনি? হ্যাঁ, আপনাকেই নিতে হবে, কারণ আপনি এর একমাত্র মূল নাটের গুরু। আমার সরল সোজা মোমের মতন দেখতে বউয়ের কানে আমার বিরুদ্ধে কুমন্ত্রণার ঘৃ প্রতিনিয়ত ঢালছেন। আমার বউকে আটকে রেখে আমাকে এতিমের মতন রাস্তায় রাস্তায় বুড়ো আঙ্গুল দেখিয়ে ঘোরাচ্ছেন, নাচাচ্ছেন। এটা কি ঠিক বলুন? কাজল রেখা ক্ষণকাল মৌন থেকে বিদ্রুপের সঙ্গে বেশ শব্দ করেই হেসে ওঠেন। বউ ছাড়া পৃথিবীতে মানুষ এতিম হয় তোমার কাছ থেকে আজ প্রথমবার জানলাম। কথাটি বলে আর এক দণ্ডও দাঁড়ান না তিনি, ঝটপার ভেতরে ঢুকে যান। ওনার মুখের ওপর দুম করে দরজা আটকে দেন। রাতে বৃষ্টি বাড়ে, সঙ্গে দমকা হাওয়ায় টিনের চালার ওপর গাছের ডাল মটমট করে ভেঙে পড়ে। কাজল রেখার দু চোখে ঘুম নিদ্রা নেই, দৃষ্টিজোড়া কাঠের দ্বারের প্রান্তে নিবদ্ধ। গভীর ভাবুকে মশগুল সে। নাফের প্রতি তার একটি কোমলতা আছে, এটা সে অস্বীকার করবে না। আবার এক ধরনের জটিল মায়াও। এই ছেলেটার সঙ্গে চাইলেও তিনি কঠোর আচরণ করতে পারেন না, কেমন জানি বুকে গিয়ে লাগে। কত শত চেষ্টা করেছেন, তবুও কঠোর বাক্য শোনাতে পারেননি। এর উত্তর তার অজানা। দৃষ্টি ঘুরিয়ে এক ঝলক ঘড়ির টাইম দেখেন, রাত 3:20। তিনি জানালা দিয়ে দ্বিতীয়বারের মতন উঁকি দেন। উঠানের মধ্যে আবছা আলোকে লম্বাটে ছায়াটি এখনও দৃশ্যমান যায়নি বোধ হয় এখনও। এরা কোন ধাতু দিয়ে গড়া রে ভাই? এত ঘৃণা, রাগ, অপমানের পরও মাটি কামড়ে আঠার মতন লেগে থাকে, নড়ে চড়েও না। ওনার মেজাজ খারাপ লাগলো। তিনি ছাতা নিয়ে বেরিয়ে যান, গিয়ে নওয়াফের সামনে গিয়ে দাঁড়ান। কাজল রেখাকে মুখের সামনে ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অধর ছড়িয়ে হেসে দেন। হাসছো কেন? আমার চিন্তায় দেখছি আপনার চোখে ঘুম আসছে না। যাক, অন্তত এই বাড়িতে এমন একজন মানুষ পাওয়া গেল যে আমার কথা চিন্তা করে চোখের ঘুম হারাম করে। অযথা ফালতু বকো না। আপনার কষ্ট করে আসার প্রয়োজন ছিল না, আগুনের গোল্লাটিকে পাঠালেই হতো। কাজল রেখা ভ্রু নাচিয়ে শুথালেন। আগুনের গোলাটা আবার কে? হাতের আঙুল উঠিয়ে পাখিদের দোতলার দিকে ইশারায় তিনি তাক করেন। বিজলি চমকানোর সঙ্গে কিঞ্চিত আলোকে একটি নারী মূর্তি দেখা যায়। কাজল রেখা চোখ তুলে দোতলায় তাকায়। আবছা আলোকে পাখির প্রতিচ্ছবি দেখা না গেলেও একেবারে অস্পৃশ্যন্ত নয়। নাভ চেঁচিয়ে ওঠে, আই লাভ ইউ জান, আই মিস ইউ মা। হাত দিয়ে তিনি উড়ন্ত কিস ছুড়লেন। কাজল রেখার লজ্জায় কান অবধি গরম হয়ে উঠল। দ্রুত নিজের রক্তিম মুখটা ঘুরিয়ে নিয়ে তিনি বিড়বিড় করেন, অসভ্য ছেলে।
শ্রদ্ধেয় শাশুড়ি আম্মা, এত সভ্য হলে এ জন্মে আর আপনার নানু ডাক শোনা হবে না।